মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো এখন বাজে উঠেছি আজকে কটায় জানো? 7:10-15 না, 6:30। ভুল বললাম, 7:10 না, 6:30। তো মোটামুটি কাজটাও হয়ে গেছে। তো বসিয়েছি রান্না। আজকে রান্নাটা কেন বসিয়েছি সকালে, কারণ ছেলে চলে যাবে বললো 9:30টার সময়। তারপরে বললাম একটু পরে যাবো, তো কাজ আছে, তারপরে বিকেলে একটু পরে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্না বসিয়েছি। রান্নার মধ্যে মাছ এনেছিল, ওই কী মাছ বলবো না, বাঁচা নাকি বলি, ওই মাছ এনেছিল। ওই মাছটা করেছি কচু, বেগুন, পটল, ওই সব দিয়ে ঝিঙে, আলু, ওটা দিয়ে করেছি। আর পাবদা মাছ এনেছিল, ওটা ঝাল করেছি। আর হচ্ছে একটু গল্প করতে বসি, তারা ফ্যাক্স থেকে কে ভাঙলো হচ্ছে। আবার একটা আমার লোকসান হয়ে গেল, আবার একটা আমার ফ্লাওয়ার ভাস ভেঙে গেল। তাহলে আর কত কিনবো বলো? সত্যিই তাই, ভুলভাল জায়গাতেই রাখা হয়েছে। যাই হোক, চলো তুলি এটা। হ্যাঁ, এটা যা রাখাটা আমার সত্যিই ভুল হয়েছে, কারণ এখানটাই ছিল ধারে। যাই হোক, দেখলে একটা অঘটন ঘটে গেল। গিয়েছিলাম পিএমবিতে, আজকে ফাইনালি কাজটা কমপ্লিট হলো। ছেলে চলে গেল, ওকে বাসে উঠিয়ে দিলাম। এবার আমি বাড়ি এসে স্নান টান করবো। গরম 9:30 মতো বাজে। যাই হোক, কাজটা ঠাকুর করে হয়ে গেছে, এটাই অনেক। চলো স্নান টান করবো, একটু বসি, রোদে আসলাম তো। শুভ দুপুর, শুভ দুপুর। পুজো কমপ্লিট হলো, পুজো করলাম। বাইরে আজকে বেশ হাওয়া। আর এই যে গোপুসোনা বসে আছে, দেখো সাজুগুজু করে। আজকে একটু সাজুগুজু আছে, সাদা রঙের গোপু, সাদা আর পিঙ্ক কালারের জামা পরেছে। হচ্ছে ওল সিদ্ধ আর একটা কাঁকরোল ভাজা, একটু আর ডিম সিদ্ধ, সকালের ছিল। আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল শস্য বাটা দিয়ে, আর এটা ডাল, মুসুর ডাল অবশ্যই। এটা তো মিষ্টি, এটা টক দই বের করে রাখলাম। আর এখানে করেছি চুনো মাছের তরকারি। এই হচ্ছে আজকের মেনু। আর একটা লাড্ডুর একটা বক্স। চলো হাতটা আগে ধুই। আর এই দেখো ভাত দিয়েছি দই দিয়ে, খাইনি। হাতটা ধুই, বেসিনটা পরিষ্কার করতে হবে অ্যাসিড দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম। আর কান্তি গেছে ছাদে, শীতে ছাদে গেছে। ওই ছাদের ট্যাপটা তোমার হনুমানে ভেঙে ফেলেছে। তো আমাকে জল পড়ে যাচ্ছে। এবার আমাকে এসে বলছে তুমি ট্যাপটা ভেঙে ফেলেছো। না, আমি তো ভাঙিনি, এটা হনুমানই ভেঙেছে। না, তুমিই ভেঙেছো। না, আমি বললাম ওটা হনুমানে ভেঙেছে, তা তো শোনা যাবে না। চলো, আপনার কিছু কাজ নেই। এই যে হাতে নিয়েছি বড়া, তালের বড়া সেদিন বানিয়েছিলাম, সেটাই। ছেলেটা চলে গেল তো বাড়িটা ফাঁকা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন আমি এসেছি এই যে সন্ধ্যাবেলাকার যা কিছু কাজকাম করতে, মানে চা বানাতে, কান্তিবাবু যেটা খায় শশা টশা, ওটা রেডি করতে। আর সন্ধ্যা দিয়ে একটু শুয়ে থেকে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এই যে চা বানালাম, চা হয়ে গেছে। আর শুধু জল খাচ্ছি। আর জানো তো এত ধুলো হচ্ছে, মানে বিকেলে ঝড় হয়েছে একটু, তো আমার ঝাড় দেওয়া হয়নি, তো সেটাই ঝাড় দিলাম। আর ওদিকে চায়ের বাসনটাও ধুয়ে রাখলাম, বোতলে জল খালি হয়ে গেছে, বোতলগুলো ধুলাম। তো হচ্ছে মা ফোন করেছিল, ফোনটা রিসিভ করা হয়নি, এবার মাকে ফোনটা করবো। তারপরে কিছু কাজ আছে। আর রাত্রে বিশেষ কিছু নেই, তরকারি গরম করা, ফ্রিজ থেকে বের করে, আর রুটি করা।
বাড়িতে আছে, আর সাথে মাকে বলেছি কাল আজ মায়ের একাদশী ছিল, কাল মা খাওয়া দাওয়া করে সকালে একটু ভাত টাত খাবে, যে আসতে বলছি সকাল সকাল। যাই হোক, আমার কাল বৃহস্পতিবারে পুজো আছে, আর শুনছি নাকি কাল থেকে বৃষ্টি হবে, জানি না। তো আমার ছেলেটা ছিল, ছেলেটা আমার বললে বিশ্বাস করবে কি জানি না, মানে প্রচণ্ড, এখন হয়তো অনেকেই বলবে না ও এখন ছেলে এরকম, পরে অন্যরকম হয়ে যাবে, কিন্তু আমার ছেলে সে পরে কি হবে আমি তো জানি না। পরের কথা বাদ দিলাম, কিন্তু এখন আমার ছেলে যে পরিমাণে মা নেয়, ওটা খুব মিস করি আমার ছেলেকে। কাল যেমন বলছে তুমি কি খাবে বলো, তোমার রুটি কি দেখা যাচ্ছে না? তো আমি বললাম না আমি কিছু খাবো না। বলছে না তুমি যা খাবে তাই খাবো, না তুমি যেটা খাবে আমি সেটা নিয়ে আসবো। বেশ ভালো লাগে না ছেলেদের এতটা কেয়ারিং? প্রত্যেকটা ছেলেরা যদি তার মা বাবাকে এতটা কেয়ারিং করতো, এতটা যত্নশীল হয়ে উঠতো, তাহলে আমার মনে হয় না কোনো বৃদ্ধাশ্রমগুলো হতো। এইটুকুই আমার বলার, যে প্রত্যেকটা মা যেন তার সন্তানের, যেমন মা যেমন সন্তানের জন্য তার জীবন দিয়ে সন্তানকে আগলে রাখে, ঠিক তেমনি সন্তানরাও যদি মাকে ততটাই ভালোবাসা দিত, তাহলে জীবনটা পুরো অন্যরকম হয়ে যেত, তাই না? কিন্তু এখনকার সন্তানরা কি করছে, বেশিরভাগই তার মাকে হয় বৃদ্ধাশ্রম, নয় মা বোঝা। 99% আমরা রোজগেরে গিন্নি বলছি, সরি, দিদি নাম্বার 1 দেখলেই আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মাই এসে কত কান্নাকাটি করে। তো আজকে যদি প্রত্যেকটা সন্তান তার মায়ের এতটা কেয়ার করতো না, তাহলে এত বৃদ্ধাশ্রম হতো না। উচিত প্রত্যেকটা সন্তানের তার মায়ের যত্ন নেওয়া। বউ পরের বাড়ির মেয়ে, তাকে আমি ধরবো না, তাকে আমি সিলেবাসের মধ্যেই ধরবো না, এটা আমার রুলস। হ্যাঁ, তবে তার সাথে মানিয়ে গুছিয়ে চলতে গেলে ছেলেকে অনেক সময় করতে হয়, কিন্তু বউ হচ্ছে, যে বৌমা বা বউ বলো, আমারও একটা মাত্র সন্তান, তো সে হচ্ছে পরের বাড়ির মেয়ে, আউট অফ সিলেবাস। আজকে আমরা 25 বছর সংসার করলাম, সংসার করার পরে যখন আমাদের শুনতে হয় যে তুমি আউট অফ সিলেবাস, মানে বাইরের মেয়ে, মানে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি মনে করি যে হ্যাঁ বউ আউট অফ সিলেবাস, এই কারণেই বললাম, কারণ তার কথাতে আমি হয়তো কষ্ট হবে, খারাপ লাগবে, কিন্তু যুগ অনুযায়ী তার কথা ধরা যাবে না। আমার নিজের পেটের সন্তান কি বলল সেটা হচ্ছে বড় কথা, রক্তের সম্পর্ক যেটা, সেটা হচ্ছে বড় কথা। আমিও পরের বাড়ি থেকেই এসেছি, ঘর সংসার করছি, অবশ্যই আমিও আউট অফ সিলেবাস, এই জায়গা থেকেই বললাম কথাটা। যাই হোক, সেটা অন্যরকম ব্যাপার। তো এত কথার জটিলতার মধ্যে ঢুকতে চাই না, না চাওয়াই ভালো, যেহেতু আমিও আউট অফ সিলেবাস, বলতে বাধ্য হলাম কথাটা। 25 বছর সংসার হয়ে গেল আমার জীবন, সংসারিত জীবন। তো এই জায়গায় এসে দাঁড়িয়ে এক সংসারে ছিলাম 14 বছর, 15 বছর। তো সব কিছু করার পরেও যখন আউট অফ সিলেবাস শুনতে হয় কথাটা, যে খারাপ, আমি খারাপ, এই কথাটা যখন শুনতে হয়, আমার কথা বলছি না, প্রত্যেকটা বউদের কথা বলছি, বা প্রত্যেকটা, তো মা যেমন নিজের মা যেমন মা হয়, পরের মেয়ে তেমন কখনো মেয়ে হয় না। মেয়ে মেয়েই থাকে, নিজের মেয়ে নিজের মেয়েই থাকে, পরের শাশুড়িই থাকে, বৌমা বৌমাই থাকে, ঠিক আছে? অনেকেই চেষ্টা করে, পারে না, মানে কি, আপন করে নিতে চাই, হয়তো সেই জায়গাটায় হয়ে ওঠে না। ওই যে অ্যাকসেপ্ট করে না, নিজের মাকে যতটা অ্যাকসেপ্ট করে শাশুড়িকে ততটা অ্যাকসেপ্ট করে না, আবার নিজের মেয়েকে যতটা অ্যাকসেপ্ট করে শাশুড়িকে ততটা অ্যাকসেপ্ট করে না, বৌমাকে ততটা অ্যাকসেপ্ট করে না। দুটোই দুই জায়গা থেকেই বললাম।
তবে হ্যাঁ, এটা ভেবো না যে আমার শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক, আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। অন্য কার সাথে কী ছিল আমি বলতে পারবো না, মানে অন্য আমার শ্বশুরবাড়ির লোকের মধ্যে আমার শাশুড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আজও ছিল, মানে কি, যতদিন উনি ছিলেন ওনার সাথে আমার পুরো অন্য লেভেলের একটা সম্পর্ক ছিল। শাশুড়ি বৌমার যে সম্পর্কটা, এটা পুরো অন্য রকম ছিল। আর সেই জায়গা থেকে আমি ভীষণ স্যাটিসফাইড যে না, আমি আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। এখন হয়তো অনেকেই অনেক কথা বলে, হ্যাঁ, কিন্তু তাদের কথায় আমি কোনো গুরুত্ব দিই না, গ্রাহ্য করি না। তারা যেখানে আমাকে আউট অফ সিলেবাস ভাবে, আমিও তাদেরকে যে যেমন করবে তাকে ঠিক সেরকম উত্তর দিতে হবে। পরিবারটাকে ধরতে হবে কে কে, আমি, আমার সন্তান, আমার স্বামী। এখন তো সেটাই হয়ে উঠেছে, আমি, আমার সন্তান, আমার স্বামী। শাশুড়ি বাদ, শ্বশুর বাদ, ননদ বাদ, দেওর বাদ, ভাসুর বাদ, সব বাদ। তেমনি শাশুড়িকেও এটা ধরতে হবে। বৌমারা যখন, আমি, আমার সন্তান, আমার স্বামী, তিনজনের ফ্যামিলি, শাশুড়ি, আমি তো শাশুড়ি, আমিও সেটাই ধরবো। আমার সন্তান, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, তিনজনের পরিবার। বৌমা এসেছে পরের বাড়ির মেয়ে, তাকে যতটুকু যত্ন করার করবো, যতটুকু ভালোবাসার বাসবো, যতটুকু স্নেহ দেওয়ার দেব। কিন্তু বেশি কিছু করলে, বেশি কিছু দিলে না মাথায় উঠে বসে। এটার 80 দশক নয়, এটা 2025, এটা মাথায় রাখতে হবে। তো অনেকগুলো কথা বললাম, আর বক বক করবো না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম, আমরা যেভাবে সংসার করেছি বা যেভাবে করেছি, ক্যালকুলেশন করে কি হয় জানো তো, বিগ জিরো। আমাদের সময়টা প্রত্যেকটা বউরাই এরকম করেছি। তো আজকের যুগের কিন্তু সেটা হয় না। পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বউদের, পূর্ণভাবে তারা চলতে পারছে। আর একজনকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর যেটা হচ্ছে, পরের টাকার উপর আমার বিশেষ করে কোনো লোভ নেই, বিশ্বাস করো, ট্রাস্ট মি। আমার হাজব্যান্ড, আমরা যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি না, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, আমার হাজব্যান্ড যেটুকু ইনকাম করেছে, ওই মানুষটা, ওর উপর আমার অগাধ বিশ্বাস। আমার ছেলের সবসময় চেষ্টা করেছে ভালো জিনিসটা ছেলে বউকে খাওয়াবো। এটা আমার হাজব্যান্ডের থেকে আমি পেয়েছি আজ পর্যন্ত। হয়তো আমাকে, মানে কি বলবো, দামি দামি গহনা দিতে পারিনি, বা আমি সেটা কখনো চাইও নি, কিন্তু বাজারের সেরা জিনিসটা আমার হাজব্যান্ড আমাদের মুখে তুলে দিয়েছে। আমাদের জন্য ওই মানুষটা দিনরাত এক করে পরিশ্রম করেছে। তো কে কি বললো না বললো, কারোর সম্পত্তি, কারোর বিষয়ে, কারোর আশায়, কোনো কিছুর ওপরে আমার হাজব্যান্ডের অন্তত লোভ নেই, ঠিক আছে? আমরা খুব কষ্ট করে এই জায়গাটা এসেছি, খুব স্ট্রাগল করে এসেছি, আর বাকি জীবনটা স্ট্রাগল করতেই আমরা চাই। আমরা দুটো মানুষ, আমরা সেটাই বলা করছিলাম যে বাকি জীবনটা আমরা স্ট্রাগল করেই কাটিয়ে দেব। তবে একটা যে সন্তান আছে আমাদের, তাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি হয়তো অন্যদের তুলনায়। আজকের যুগে দাঁড়িয়ে যেসব ছেলেপিলেগুলোদের তো দেখছি, তো যখন সকলের মুখ থেকে শুনি, মানে মুদির দোকান থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত, যে না, ইয়াস ছেলেটা খুব ভালো, ওর বাবা ভালো, ওর মা ভালো, অন্যরা তো, নিজের লোকরা তো বলবেই যে ভালো না, কিন্তু যখন শুনি যে না, পিয়াস ছেলেটা খুব ভালো, গর্বে সত্যিই বুক ভরে যায় যে না। আর হ্যাঁ, নিজেদের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না, তার চেষ্টা করা বৃথা, তাই চেষ্টা ছেড়ে দিয়েছি। আই ডোন্ট কেয়ার কে কী বললো না বললো, তাদেরকে আমি মনেই ধরি না। কারণ সত্য মিথ্যা অনেকেই অনেক রকমভাবে বলে এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করে। তো সেটা তাদের ধর্ম, যারা করে এসেছে এতদিন তারা সেটাই করবে, সেটা নিয়ে কোনো বলার আমার রুচিতে বাধে। তো আমার হাজব্যান্ড পরিশ্রমী, আমার হাজব্যান্ড পরিশ্রম করতে পারে, এবং আমার হাজব্যান্ডের পরিশ্রমের ফল আমরা পেয়েছি। আমার হাজব্যান্ডকে নিয়ে আমি গর্বিত। চলো, আজকের মতো আসি, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আজকে তোমরা অনেকেই বলো যে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে, ইউটিউব থেকে টাকা, আরে ইউটিউব থেকে ক টাকা আমাকে দেবে? আমার হাজব্যান্ড কি এতকাল আমাকে খাওয়ায়নি, পড়ায়নি, চলেনি?
আমার হাজব্যান্ড আছে, তার জন্য আমার ছেলে বড় হয়েছে। ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি কি জানি না, তবে একজন সৎ অনেস্ট মানুষ তৈরি করতে পেরেছি, এটা হচ্ছে আমার গর্ব। চল আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার হাজব্যান্ড আছে, কেউ ভেবো না যে কারোর টাকার উপর আমার বা আমার ছেলের বা আমার হাজব্যান্ডের দৃষ্টি আছে। আমার হাজব্যান্ড সক্ষম, পরিশ্রমী, কাজ করতে পারে।